স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি, শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার, নেপথ্য কুশীলবদের খুঁজতে গঠন হবে কমিশন। করোনায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু, নতুন রোগী ৬,৬৮৪ জন, শনাক্তের হার ২০.২৫। করোনার পর্যাপ্ত ভ্যাকসিন না আসলে আর টিকা ক্যাম্পেইন নয়, চীনের সঙ্গে যৌথ উৎপাদনের চুক্তি কাল। দেশ ছেড়ে তাজিকিস্তান যাচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি, কাবুল দখলের দ্বারপ্রান্তে তালেবান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। পরে শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের নেতা কর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ মানুষের। এ সময় ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের খুঁজতে দ্রুত কমিশন গঠন করার দাবি জানান নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টের শহীদদের জাতি স্মরণ করছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। ভোর ৫:৩০টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন তিনি। এরপর বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। সেখানে ১৫ই আগস্টে নিহত অন্য শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও মোনাজাত করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির ৩২ নম্বরে ঢল নামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। এ সময় বঙ্গবন্ধু হত্যার পেছনের মদতদাতাদের মুখোশ উন্মোচনের পাশাপাশি তখন বঙ্গবন্ধুর অনুসারীদের কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তদন্ত কমিশন করে এই ইতিহাসে এই কুখ্যাত কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। একই সময়ে বনানী কবরস্থানে ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একই দাবি জানান আওয়ামী লীগের বর্ষিয়ান নেতারাও। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে একটা কমিশন হওয়া উচিত, যারা নেপথ্যে শক্তি জুগিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা। বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতায় ছিলেন, জিয়া রহমানের সাথে আমলে, এদেরকে বিদেশি দূতাবাসে চাকরি দেওয়া হয়, বিভিন্ন দেশে তাদেরকে প্রতিষ্ঠিত করা হয়। আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে কূটনৈতিকভাবে, এবং এটা যাতে আনা যায়, ফিরিয়ে আনা যায় এবং তাদের সাজা যাতে কার্যকর করা যায় তার জন্য একটা প্রচেষ্টা আছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পর ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় সারা দেশে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। করোনার কারণে সীমিত পরিসরে চলে নানা কর্মসূচি। এ সময় বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো নানা জায়গায় পালিয়ে আছেন তাদের বিচারের দাবি জানানো হয়। রোববার সকালে সশস্ত্র সালাম প্রদর্শনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি। প্রধানমন্ত্রীর পক্ষে সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এই শোকাবহকে নিয়ে আমরা শক্তি সঞ্চয় করেছি। যারা খুনি তাদের আমরা অনেকটাই শাস্তি দিয়েছি। জীবন বিলীন করে দিয়ে গিয়েছেন এই দেশ মাতৃকার জন্য, এই দেশের দুঃখী মানুষের জন্য।
দিনের শুরুতে চট্টগ্রাম শহরের শিল্পকলা একাডেমি চত্বরে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। তার যে স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, সেই সোনার বাংলা যেন আমরা তার উত্তরাধিকার হিসেবে গড়তে পারি। সকাল থেকেই মানুষের ঢল নেমে আসে রংপুর জেলা স্কুল মোড়ে। এ সময় কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্ম। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে এবং আজকের দিনটা মহিমান্বিত হবে বলে আমি মনে করি। ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয় ময়মনসিংহে। এ সময় স্লোগানে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে রাজশাহীতেও। বাংলাদেশের কোনো অপশক্তি এই 15 আগস্টের পুনরাবৃত্তি ঘটানো না পারে, আমরা সেই কামনা করি। বরিশালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনায় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, ফেনী, যশোর, দিনাজপুর ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন জেলায় শোক র্যালি ও বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলেই পুরস্কার, জাতীয় শোক দিবসে এমন ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2 খুনির অবস্থান চিহ্নিত হয়েছে, সে দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া আইনমন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যা নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে গঠন করা হবে কমিশন। জাতীয় শোক দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি মন্তব্য করেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সরকার খুনিদের মদদ দিয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বাস করছেন। দেশটির সরকার তথ্য যাচাই করছে। প্রক্রিয়া শেষে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। দেশবাসীকে, আমাদের প্রবাসীকে, সবাইকে আমরা অনুরোধ করছি, আপনাদের কোনোভাবে এই যে যারা পালায় আছে তাদের যদি কোনো খোঁজ খবর আপনারা পান, আমাদের সাথে শেয়ার করেন। আপনাদের তথ্য সঠিক হলে অবশ্যই আমরা আপনাদের পুরস্কৃত করব। শোক দিবসের আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই বঙ্গবন্ধুর 2 খুনিকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে। বাকি 2 জনের অবস্থান এখনো জানা যায়নি, খোঁজা হচ্ছে তাদেরও। 4 জন খুনি রয়েছে বিভিন্ন জায়গায়, একটা যুক্তরাষ্ট্রে, একটা কানাডায়। সেখানে সরকারের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমরা মনে করি আমরা খুব শীঘ্রই তাদেরকে নিয়ে আসতে পারবো। আর যে 2 জন আছে তাদেরকেও আমরা খুঁজছি। আমরা যে কোনো সময় তাদেরকেও আইডেন্টিফাই করে আমরা দেশে নিয়ে এসে তাদের সেই শাস্তির ব্যবস্থাটা আমরা করি। এদিকে তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় অনেকাংশেই কার্যকর করা হয়েছে। পলাতক আসামিদের যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হচ্ছে ততক্ষণ ক্ষান্ত হবে না আওয়ামী লীগ। অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে এই কমিশন হবে এবং এই কমিশন এই যে কুশীলব, এই যে নেপথ্যের ষড়যন্ত্রকারী, তাদেরকে চিহ্নিত করে জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেক্কারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15ই আগস্ট উপলক্ষে রাজধানী জুড়েই দেখা গেছে শোকের আবহ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থা। বিশেষ দোয়া ও প্রার্থনা হয় 15ই আগস্টে নিহতদের স্মরণে। গরিব দুস্থদের দেয়া হয় ত্রাণ ও খাদ্য সহায়তা। ধানমন্ডির 32 নম্বরের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনের শোক দিবসের কর্মসূচি। শোককে শক্তিতে পরিণত করি, আসুন মাস্ক পরি, এই স্লোগানে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। পরে ডিএনসিসির কোভিড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। জাতির জনক একটি দেশ দিয়ে গিয়েছেন, সেই দেশকে নিরাপদ রাখা আমাদের জন্য দায়িত্ব, আমাদের কর্তব্য। যে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
হাতকে শক্তিশালী করার জন্য আমরা আসুন আজকে প্রতিজ্ঞা করি, একটি সুন্দর ঢাকা শহর, একটি সুন্দর দেশ। শোক দিবস উপলক্ষে দিনভর বেশ কয়েকটি আলোচনা সভায় অংশ নেন 15 আগস্টে নিহত শেখ ফজলুল হক মনির ছেলে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় 15 আগস্টের হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকেও দায়ী করে তার প্রতীকী ফাঁসি দাবি করেন তিনি। খুনি জিয়াউর রহমান সহ তাদের সকলের বিচার বাংলার মাটিতে সম্পন্ন করা এখন একান্তই আবশ্যক। সেটা সম্ভব হলেই। শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে গণপূর্ত মন্ত্রণালয়। এ সময় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোনার বাংলার প্রতিষ্ঠার কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই কিন্তু এটা বাস্তবায়ন হতে চলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এই সুদৃঢ় নেতৃত্ব এবং ওনার যে দিক নির্দেশনা, এটাকে আমরা নিজেরাও ধারণ করি। জাতীয় শোক দিবসে বিজিবির পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। শাহজাহানপুরে খাদ্য বিতরণ করা হয় 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে। 15 আগস্টে নিহতদের স্মরণে জাতীয় মসজিদ, বায়তুল মোকাররম সহ মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে জনতা ব্যাংকের পক্ষ থেকে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে ব্যাংকে স্থাপিত মুজিব কর্নারে পুষ্পস্তবক অর্পণের পর সব শাখা, এরিয়া অফিস ও বিভাগীয় অফিসের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। এ সময় কৃষিবিদেরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে চিরতরে নষ্ট করতেই তাকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর সঠিক কৃষি দর্শনের কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও মন্তব্য করেন তারা। দেশে করোনায় মৃত্যু 24,000 ছাড়ালো। 24 ঘন্টায় আরও 187 জনের মৃত্যুতে মোট প্রাণহানি দাঁড়ালো 24,175 জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 6,684 জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 14,18,902 জন। করোনায় দেশে আরও 187 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে 5 দিনেই মারা গেল হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণ হারালো 24,175 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, 24 ঘন্টায় 33,001 জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6,684 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.25%। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,189 জন শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে 1,271 জন এবং সিলেট বিভাগে 460 জন শনাক্ত হয়েছে। বাকি 5 বিভাগে শনাক্তের সংখ্যা 1,764 জন। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষার সংখ্যা কমে যাওয়ায় সংক্রমণের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না। আমরা কই 50,000 পর্যন্ত টেস্ট করছি, আর সেখানে এখন 30,000-এ নেমে আসছে এবং ক্রমশই নামতেছে। এবং টেস্ট কমলে তো আমরা সংখ্যাও কম দেখতে পাবো, মানে আমরা সংক্রমণের হারটাও কম দেখতে পাবো। তো সেই জন্য আমরা এটা কিন্তু খুব ভালো একটা চিত্র না। কিন্তু পজিটিভ রোগী আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে ওই আইসোলেশনে যাওয়ার জন্য, আইসোলেশনে থাকার জন্য বলতে হবে। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন 11,371 জন। এই নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন 12,92,698 জন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার হাসপাতালগুলোতে দিন দিন কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। ফিল্ড হাসপাতাল সহ প্রায় সব করোনা হাসপাতালে ফাঁকা আছে সাধারণ বেড। কয়েকটি হাসপাতালে খালি আছে আইসিইউ বেডও। তবে যতটুকু রোগীর চাপ আছে তার বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য বরাদ্দ 300 সাধারণ বেড। শুক্রবার 3টি ফাঁকা থাকলেও একদিন পর রোববার সকালে হাসপাতালের নোটিশ বোর্ডে দেখা যায় সাধারণ বেড ফাঁকা 30টি।
শুধু এ হাসপাতাল নয়, ঢাকা মেডিকেল, মহাখালী ডিএনসিসি, মুগদা মেডিকেল সহ প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালেই করোনা রোগীর চাপ কমতে শুরু করেছে। ঢাকার করোনা হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে আসা। জেলা পর্যায়ে এরকমভাবে চিকিৎসা হয় না, তাই আমরা ঢাকা চলে আসছি। এখন নিরুপায় হয়ে আমি ঢাকাতে নিয়ে আসছি। যদি নোয়াখালী চিকিৎসা পাইতাম তাহলে তো আমি আর এখানে আসার কোনো দরকার ছিল না। মানিকগঞ্জ সিঙ্গার থেকে ওই ঢাকাতে ঢুকছিলাম মগবাজারের কমিউনিটিতে। উনি বললো যে আমাদের ট্রিটমেন্ট হবে না যদি করোনা ধরা পড়ে আর কি। তো করোনা হইলেও ট্রিটমেন্ট হবে ওখানে, না হইলেও ট্রিটমেন্টও ওখানে নিয়ে যান। পরে যেমন এখানে নিয়ে আসলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন থানা বা জেলা পর্যায়ে করোনা চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত উন্নত করা জরুরি। প্রাথমিক ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু এর একটি সংযোগ রয়েছে। দেরি করে এলেই তার আবার সংকট আরও বেড়ে যাচ্ছে। তাড়াতাড়ি রোগী শনাক্তকরণ, টেস্টের সংখ্যা বর্ধিতকরণ, তাদের সচেতনতা, তাদের সম্পৃক্ততা, স্থানীয় কমিটি তাড়াতাড়ি ম্যানেজ করা, তাড়াতাড়ি ট্রান্সপোর্ট করা, এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটির সঙ্গে একটি চেইন। করোনা সংক্রমণ এখন কিছুটা কমতে শুরু করলেও সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পর্যাপ্ত টিকা হাতে না এলে ক্যাম্পেইন করে আর করোনার টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্দিষ্ট কোনো দেশ নয়, যেখানে টিকা পাওয়া যাবে সেখান থেকেই আনার কথাও জানান তিনি। রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শনাক্ত ও মৃত্যুহার কমলেও স্বস্তির সময় এখনো আসেনি। করোনা ভাইরাসে সারা দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় আগ্রহ বাড়ছে করোনার টিকা নেয়ায়। শনিবার পর্যন্ত সারা দেশে প্রথম ডোজ নিয়েছেন 1,54,61,583 জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 54,28,345 জন। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্যাম্পেইন করে টিকা দেয়া হয় 7 থেকে 12 আগস্ট। 4,600 ইউনিয়ন ও 1,000-এর বেশি পৌরসভায় চলে এ কার্যক্রম। সাধারণ মানুষের ব্যাপক আগ্রহে দ্রুতই শেষ হয়ে যায় টিকার মজুদ। ভ্যাকসিন প্রাপ্যতা সাপেক্ষে আমরা আমাদের কার্যক্রম আগামীতে চলবে। যদি ভ্যাকসিন হাতে অনেক পরিমাণে চলে আসে তাহলে আমরা আমাদের যে শহরে এবং গ্রামে দুই জায়গায় কার্যক্রম চলমান থাকবে। যদি কিনা ভ্যাকসিন আমাদের হাতে সেই পরিমাণে থাকে, যদি কম থাকে তাহলে পরে আমাদের সেই ভ্যাকসিন দেওয়ার কার্যক্রমও ওইভাবে ডিজাইন করে আমাদেরকে নিতে হবে। টিকা পেতে বিশ্বের কয়েকটি দেশের সাথে যোগাযোগ থাকলেও বর্তমানে শুধু চীন থেকেই পাওয়া যাচ্ছে। তবে কোনো একটি দেশের উপর নির্ভর করবে না সরকার। কোনো বিশেষ ভ্যাকসিনের প্রতি দুর্বল সেরকম নয়। আমরা যেখান থেকে ভ্যাকসিন পাচ্ছি, যারা দিতে পারছে তাদের কাছ থেকে আমরা নিচ্ছি। চায়না ভ্যাকসিন দিতে পারছে, সে কারণে আমরা তাদের কাছ থেকে নিচ্ছি। রাশিয়ার সাথেও আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, এখন আমরা অপেক্ষায় আছি তারা কবে দিবে। কোভ্যাক্সের সাথেও আমাদের তো 7 কোটির আমাদের একটা চুক্তিবদ্ধ অবস্থায় আছে। এই সময় বয়স্কদের আগে টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনার টিকার জন্য গত শনিবার পর্যন্ত নিবন্ধন করেছেন 3,18,28,492 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চীনের করোনা টিকা সিনোফার্ম উৎপাদনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হচ্ছে কাল। মহাখালীর বিসিপিএস মিলনায়তনে বিকেল 3টায় চুক্তি হবে। দেশে এই টিকা উৎপাদন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। ইনসেপ্টা, সিনোফার্ম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে হবে চুক্তি। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন, পরে এগুলো বোতলজাত করবে ইনসেপ্টা। সিনোফার্ম থেকে 6 কোটি ডোজ টিকা কিনছে বাংলাদেশ। এর মধ্যে এসেছে 1,25,00,000। টিকার উৎপাদন শুরু হলে গণটিকা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ। সিনোফার্মের টিকা উৎপাদন হতে যাচ্ছে বাংলাদেশে। টিকার জন্য প্রস্তুত করা কাঁচামাল দেবে চীন। বাংলাদেশে কো-প্রোডাকশন করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। That is, we call refilling of the vaccines. পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জাতীয় শোক দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে, অন্যদেরও টিকা দেওয়ার কাজ চলছে।
টিকা দেওয়ার হার সন্তোষজনক হলে বিশ্ববিদ্যালয় খোলা হবে, আর করোনা সংক্রমণ কমে গেলেই খুলে দেওয়া হবে স্কুল। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে রাখা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। যারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী তাদের অধিকাংশকেই টিকার আওতায় আনা হয়েছে। কাজে আমরা বাকি শিক্ষার্থীদেরকেও যদি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে হয়তোবা সংক্রমণ একেবারে শতকরা 5-এ না নামুক, একটা যথেষ্ট পরিমাণ নিচে নামলেই হয়তো আমরা নিয়ে আসতে পারবো। এটি আসলে উভয় দিকে, একটা সংক্রমণ নেমে যাওয়া, আরেকটি হচ্ছে টিকা দেওয়ার অবস্থাটা কোন পর্যায়ে যায় সেটির ওপরে। 6,000 ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এর মধ্যে 3,500 রোগী শনাক্ত হয়েছে আগস্টের 15 দিনেই। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 198 জন, মৃত্যু হয়েছে একজনের। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাদ যাচ্ছে না শিশুরাও। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছে 55 শিশু। রোববার ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। চিকিৎসাধীন শিশুদের খেলনা ও মশারি বিতরণ করেন তিনি। এ সময় যারা ডেঙ্গুতে মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চান মেয়র। যে মানুষটি চলে গিয়েছে, যে বাচ্চাটি চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে, সেই পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাই যেই পরিবারের স্বজনরা, বাচ্চারা, বড়রা ডেঙ্গুতে হাসপাতালে আছে, তাদের কিন্তু হাসপাতালে থাকার কথা না। তাই আসুন আমরা সবাই মিলে দায়িত্ব নিই, সামাজিক আন্দোলন করি, এই ঘরবাড়িকে আমরা পরিষ্কার করে তুলি। আমরা করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে শয্যা পাওয়া কঠিন হচ্ছে অনেকের জন্য। আমার অবস্থা আগের থেকে একটু খারাপের দিকে। আগে প্লাটিলেট 82,000 ছিল, আজকে একবারে নেমে 61,000 হয়েছে। এখন যারা সুস্থ আছে তারা যাতে সুস্থ থাকতে পারে, আমরা চাই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র সেটার ব্যবস্থা করুক। চিকিৎসকেরা বলছেন এবছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বেশি জটিলতা দেখা যাচ্ছে। ডেঙ্গু জ্বরের পাশাপাশি রক্তক্ষরণ নিয়ে আসে, আর একদম ক্রিটিক্যাল রোগী যাদের আইসিইউ সাপোর্ট লাগে সেই ধরনের কিছু রোগী আমরা পাচ্ছি। 2-4 জন পেশেন্টকে আমরা আইসিইউ সাপোর্ট দেওয়া লাগতেছে, তাদের প্লাটিলেট অনেক কমে যাচ্ছে, প্রেশার অনেক কমে যাচ্ছে, লো প্রেশার হয়ে যাচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1049 জন, যার মধ্যে ঢাকাতেই 960 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাবুল পতন যখন সময়ের ব্যাপার, ঠিক সে মুহূর্তে দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এদিকে কাবুলে প্রবেশের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বার প্রান্তে তালেবান। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তুতির কথা জানিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র 10 দিনে তালেবানের দখলে আফগানিস্তানের প্রায় সব বড় শহর। শনিবার থেকেই অবরুদ্ধ কাবুল। রাজধানীর চারপাশ ঘিরে আছে জঙ্গিরা। এই অবস্থায় রক্তপাত এড়াতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয় সরকার। দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। তালেবান কাবুলে হামলা চালাবে না বলেও নিশ্চিত করেন তিনি। চিন্তার কিছু নেই, কাবুল পুরোপুরি নিরাপদ। আমি নিশ্চিত করছি এখানে কোনো হামলা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। রাজধানী দখলের পরিকল্পনা নিয়ে জানিয়ে যোদ্ধাদের শহর ছাড়তে বাধা না দেওয়ার নির্দেশনা দিয়েছে তালেবানও। এদিকে আফগানিস্তানে উত্তেজনা যখন চরমে, তখন দেশ ছাড়ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। আশ্রয় চেয়েছেন তাজিকিস্তানে। এর আগে টেলিভিশন ভাষণে কাবুলবাসীকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমার নির্দেশ মেনে পুলিশ ও আফগান সেনা সহ এনডিএস এর সদস্যরা জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। এটা আমাদের দায়িত্ব, আমরা তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আর কেউ আইন শৃঙ্খলা বিঘ্নিত করলে বা লুটপাটের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। কাবুলের দূতাবাস থেকে নাগরিকদের সরাতে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। 72 ঘণ্টায় দূতাবাস খালি করার প্রক্রিয়া সম্পন্ন করবে ওয়াশিংটন বলে জানিয়েছে সিএনএন। আফগানিস্তান ছাড়ছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা কর্মচারীরাও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবার জানিয়ে দেব খেলার খবর। জানাচ্ছি শিরোনামগুলো। রাতে মেসিহীন বার্সার লিগ মিশন শুরু। প্রতিপক্ষ সোসিয়েদাদ। এমবাপের জন্য 150 মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে রিয়াল। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া। 2 সিরিজের সাফল্যে বদলে গেল রাসেল ডমিঙ্গোর ভাগ্য। কয়েক মাস আগে পেন্ডুলামের মতো দুলতে থাকা চাকরিটা আরও কিছুদিনের জন্য স্থায়ী হচ্ছে। প্রোটিয়া মাস্টারমাইন্ডের সাম্প্রতিক পারফরমেন্সে স্বস্তি বিসিবি কর্তাদের। 2022 টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে রেখে দেওয়ার কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাগরিকাতে কাইল মেয়ার্সের অতিমানবীয় 210 রান। এক ধাক্কাতেই চেয়ার উল্টে যাবার জোগাড় ডমিঙ্গো। এর আগে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবি। নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সও কথা বলেনি হেড কোচের পক্ষে। ঘুরে দাঁড়ানো শুরু হারারেতে। 3 ফরম্যাটে সাফল্যের পর ঘরের মাঠে অজিবদ। একসময় চাপে পড়ে যাওয়া ডমিঙ্গোই এখন টাইগার ক্রিকেটে চোখের মণি। ভালো পারফরম্যান্সের ফলটাও হয়তো পাচ্ছেন হাতে নাতে। বিশ্বকাপের পরপরই টাইগার ক্রিকেটে শেষ হয়ে যাচ্ছে না ডমিঙ্গো অধ্যায়। আপাতত 1 বছরের জন্য মেয়াদ বাড়ানোর কথা ভাবছে বিসিবি। আসলে আমরা ফাইনাল কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। ওর টেনিউর তো অলরেডি এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়া। ব্যাক টু ব্যাক 2 সিরিজের সাফল্যে আবারও ফর্মে ডমিঙ্গো। সাদা বলে পারফরমেন্স আশা যোগাচ্ছে, তবে অভিজাত ফরম্যাটে পাড়ি দিতে হবে বহুদূর। সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই বলার মতো অর্জন। সাদা পোশাকে এখনো ধারাবাহিক নয় পঞ্চপাণ্ডবের উত্তরসূরিরা। তুলনায় আফিফ সোহানদের পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটে। অস্ট্রেলিয়াকে বলে কয়ে হারানোর মতো আবহ তৈরি করা টাইগারদের নিয়ে স্বপ্ন এবার বিশ্বকাপে। তার আগে আরেক দফা রসদ জোগাড়ের সুযোগ নিউজিল্যান্ড সিরিজে। বড় অঘটন না ঘটলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গো অধ্যায় এখন অনেকটাই নিশ্চিত। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজে তামিম মুশফিক লিটন ফেরায় স্বস্তি বিসিবির। অজিদের পর এবার কিউই বধের আশায় জালাল ইউনুস। সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যতে ওদের বোর্ড থেকে সিরিজ খেলার আমন্ত্রণ পাওয়ার বিশ্বাস বিসিবি পরিচালকের। এদিকে তরুণ আফিফ সোহানদের পারফরমেন্সে রোটেশন প্রক্রিয়া সহজ হবে বলে মনে করছেন জালাল ইউনুস। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ সাফল্য মাঠে উদযাপন করেছে টিম টাইগার্স। চোট আর ব্যক্তিগত কারণে মাঠের বাইরে ছিলেন তামিম মুশফিক লিটন। তবে মাহমুদুল্লাহ সাকিবদের সাফল্যে ঠিকই সামিল হয়েছিলেন তামিম মুশফিকরা। বিরতি শেষে এবার নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন মুশফিক লিটন। গুঞ্জন আছে ফিরছেন তামিমও। এই 3 জনের ফেরায় জিম্বাবু অস্ট্রেলিয়া সিরিজে পারফর্ম করা কিছু তরুণ ক্রিকেটার জায়গা হারাতে পারেন। তবে নির্ভয় দিচ্ছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস। ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ওদের রোটেশন করে খেলাতে চায় বিসিবি। মুশফিক এবং লিটন দাস এদের যে ফিরে আসাটা একটা স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ হবে এবং পারফরমেন্সের অনুযায়ী যারা খেলেছে এই সিরিজগুলো, গত সিরিজগুলো, তাদের মধ্যে ডেফিনেট কম্পিটিশন থাকবেই। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেভাবে সামনে অবস্থা আসছে, যে খেলার সংখ্যা তো বেশি সিরিজগুলার এবং শিডিউল ইজ ভেরি টাইট, এতে আমার মনে হয় যে একটা সময় আসবে আপনাকে রোটেশন করে হয়তো প্লেয়ারদের খেলা চলতে পারে। দলের সেরা খেলোয়াড়দের বাংলাদেশে পাঠাচ্ছে না নিউজিল্যান্ড। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রিকেটার ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে সিরিজ জয়ের আশা সবার। শক্তিশালী 2 দলের বিপক্ষে সাফল্যে বিসিবির চোখ ভবিষ্যতের দিকে। এখন থেকে নিয়মিত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সফরের ডাক পাওয়ার আশা। প্রতি বছরই পারফর্ম করতে হবে, তারপরে ইংল্যান্ড ডাকবে বা অস্ট্রেলিয়া ডাকবে, আমরা সেদিকে তাকিয়ে নেই। আমরা এটা ডিজার্ভ করি, আগেও ডিজার্ভ করি। খেলাধুলার উন্নয়নে অগ্রণী ভূমিকা ছিল বঙ্গবন্ধুর। ক্রীড়া সংঘ প্রতিষ্ঠা, আধুনিক ক্রীড়া শিক্ষা, প্রশিক্ষণের মতো বিষয়গুলোর আসে তার হাত ধরেই। তবে 15ই আগস্টের কাল রাতে স্তব্ধ হয়ে পড়ে ক্রীড়াঙ্গনও। তারপরও বঙ্গবন্ধুর আদর্শ আর তার দেখানো পথেই আজ অন্য উচ্চতায় ক্রীড়াঙ্গন। এ উৎকর্ষ ধরে রেখে দীর্ঘ পথ পাড়ি দেবার শপথ ক্রীড়াবিদ সংগঠকদের। মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। শোষিত মানুষের মুক্তির জন্য যে লড়াই, তাতে অবসর খুঁজে পাওয়া কঠিন।
গণমানুষের রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ততা, শাসক গোষ্ঠীর তোপ সব সামলে বরাবরই চোখ রেখেছেন ভবিষ্যতে। সেই উপলব্ধি আর পর্যবেক্ষণে পার্থক্য গড়ে দেওয়ার অনন্য স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমান। জাতিগত সৌকর্যের একটি বড় নিয়ামক খেলা, রাজনীতিক বা প্রশাসক যে ভূমিকাতেই থেকেছেন সবসময় কথা বলেছেন ক্রীড়াবিদদের অধিকার নিয়ে। বঙ্গবন্ধুর দাবির মুখে পূর্ব পাকিস্তানে ক্রীড়া বরাদ্দ বাড়িয়েছিলেন পাকিস্তানি জান্তা। দেশ স্বাধীন হওয়ার পর গঠন করেন জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থা। খেলাপাগল বাঙালির গর্বিত পথ চলার রূপরেখা প্রস্তুত হয়ে গিয়েছিল সেখান থেকেই। বাংলাদেশ এবং বাঙালির সবচেয়ে কালো দিক এবং অন্য কোনো ইনসিডেন্ট এই দেশে হতে পারবে না এর থেকে কালো কালো দিন হিসেবে। এটাকে আমি মনে করি সবচেয়ে দুঃখের বিষয় যে আমাদের এটা দেখতে হয়েছে এবং আমাদের দেশে হয়েছে। জাতির জনকের দেখানো পথে ক্রীড়া সংগঠক হন তার বড় ছেলে শেখ কামাল। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবলের সাহসী পদচারণার কথা আজ সবারই জানা। তখন সবে পথ চলা শুরু হয়েছে আবাহনী ক্রীড়াচক্র, ইকবাল স্পোর্টিং, ইস্পাহানি স্পোর্টিং এর মতো ক্লাবগুলোর। তবে সবকিছু থমকে যায় 15 আগস্টের কাল রাতে। 15 আগস্টে যদি বঙ্গবন্ধুকে সপরিবারে ওরা হত্যা করতে চেয়েছে এবং তাদের তখন একটা ধারণা ছিল যে যদি পুরো পরিবারটাকে শেষ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশে বোধহয় আর আওয়ামী লীগ বা স্বাধীনতার পক্ষে শক্তি আর টিকতে পারবে না বেশি দিন। তামিম, সাকিব, রোমানসানা, জামাল ভুইয়া ক্রীড়াবিদদের অবদানে আজ অন্যরকম সম্মাননা লাল সবুজের মানচিত্রে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির দেখানো পথে পাড়ি দেবার অপেক্ষা দীর্ঘ পথে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। দীর্ঘ 20 বছর পর মেসিহীন লিগ শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। খেলা শুরু রাত 12টায়। মেসি না থাকার রেশ দ্রুত কাটিয়ে উঠতে চায় বার্সা। সেক্ষেত্রে দলীয় সমন্বয়ে আরও গুরুত্ব বাড়িয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। চোটের কারণে বাইরে নতুন রিক্রুট আগুয়েরো, ফ্রন্টলাইনে গ্রিজম্যান ও ডিপায়ের উপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট। মূল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে ব্র্যাথওয়েটকে। মাঝমাঠে পেদ্রি, ডি ইয়াংয়ের উপর থাকছে বাড়তি দায়িত্ব। অন্যদিকে চমক দিয়েই লিগ শুরু করতে চায় সোসিয়েদাদ। দুই দলের শেষ 5 দেখায় 3 জয় বার্সেলোনার। ড্র হয়েছে বাকি 2 ম্যাচ। মেসির আগমনে এমবাপেকে নিয়ে আগ্রহ কমেছে পিএসজি সমর্থকদের। ম্যানেজমেন্টও এই ফ্রেঞ্চ তারকার বিষয়ে শিগগিরই সিদ্ধান্তে পৌঁছাতে পারে। গণমাধ্যমের খবর, এরই মধ্যে আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে রিয়াল মাদ্রিদ। গতরাতে স্ট্রাসবার্গের বিপক্ষে ম্যাচ গ্যালারি থেকে নেতিবাচক সাড়া মিলেছে এমবাপের জন্য। মেসি আসায় তার উপর থেকে আলো সরে গেছে অনেকখানি। সেই সুযোগে ফ্রেঞ্চ গোল্ডেন বয়ের জন্য জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। 150 মিলিয়ন ইউরো খরচের প্রস্তুতিও নিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট। ওডেগার্ডকে আর্সেনালের কাছে 50 মিলিয়নে বিক্রি করে সেই অর্থ এমবাপেকে কিনতে কাজে লাগাতে চায় লস ব্লাঙ্কোস। এমবাপের সাথে পিএসজির চুক্তি 2022 পর্যন্ত। এরপরই ফ্রি ট্রান্সফারে নতুন গন্তব্য খুঁজে নিতে পারবেন এই তারকা ফরওয়ার্ড। আর্থিক ক্ষতি এড়িয়ে যেতে আগেভাগে তাকে ছেড়ে দিতে পারে লা পার্সিয়ান। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। বৃক্ষের প্রতি ভালোবাসা থেকে 40 বছরে 1.5 লক্ষাধিক গাছ লাগিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার কোহিনুর শেখ। সড়কের পাশে ও ফাঁকা স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছেন তিনি। কারো কোনো সহায়তা ছাড়াই তিনি নিজ উদ্যোগে গাছের চারা লাগিয়ে যাচ্ছেন। সরকারি সহায়তা পেলে বড় পরিসরে গাছ লাগানোর আশা তার। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের খবরে। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে 2 পরিবারের 5 জন সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক পথচারী সহ 4 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার ভেন্ডিবাজার এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার থেকে চকরিয়া ও বাঁশখালী হয়ে চট্টগ্রামে যাচ্ছিল মাইক্রোবাসটি। মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে চকরিয়ার ভান্ডারিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। দ্রুত গতিতে চলা মাইক্রোবাসটির প্রথমে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে, পরে উল্টে পড়ে যায় খালে। এই ঘটনা খুব কাছ থেকে দেখেছেন পথচারীরা। আমি শীতকাল দিতে দিতে গাড়ি এটা আইনে মহিলাটা শুদ্ধ নিয়া পানিটা পড়ে গেছে। গাড়ি প্রায় 500 ফিট আগে কারণটা দুহাম বাসে পিলার মাঝে ধাক্কা দেওয়ার পরে ওই জিবা মারা গিয়ে উরলি সত্য গাড়ি ভরে থরি মহিলা আগেরটা এই বেসে গেছে, সরে গেছে, আর পিছনেরটা মহিলা গাড়ি সহ নোহা গাড়ি ওকে নিয়ে হাতে পড়ে গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় জনতা ছিল এবং ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল সেখানে পৌঁছে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়াতে। সেখানে একজন শিশু, 2.5 বছরের একজন শিশু সহ একজন পুরুষ এবং 5 জন মহিলা ছিল। আহতদের চকরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও একজনের অবস্থা গুরুতর হয় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। 7 জনের মতো রোগী মারা গেছে অন দ্য স্পট, আরও একজন গুরুতর আহত। ওনাকে আমরা প্রাথমিক চিকিৎসার পর চিটং মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেছি। নিহতরা হলেন কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার পূর্ণিমা, তার সন্তান সার্থক ও তার বোন রানী রুদ্র, চকরিয়ার ডুবহাজারা এলাকার রতন বিজয় ও তার স্ত্রী মধুমিতা এবং ফাঁসিয়াখালীর হাজেরা বেগম। একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে চাকরির প্রলোভনে দেশ জুড়ে প্রতারণা করে আসছে কয়েকটি চক্র। তাদের মূল টার্গেট করোনাকালে বেকার হয়ে পড়া যুবকরা। এমন একটি চক্রের 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। চক্রটির স্বাস্থ্য বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাসে অর্থ হাতিয়ে নিত। করোনার ভয়াল থাবায় চাকরি হারিয়ে নিঃস্ব অনেকেই। একটি চাকরির জন্য হন্য হয়ে ছুটছেন চাকরি প্রত্যাশী সবাই। যেখানে সুযোগ সেখানেই আবেদন করেন তারা। আর সেই সব চাকরি প্রত্যাশীদের দুর্বলতার সুযোগ নিয়ে সারা দেশে প্রতারণা করে আসছে কয়েকটি চক্র। তাদের টার্গেট চাকরি প্রত্যাশী যুবকরা। এরকম একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালায় পিবিআই। চক্রটি স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিত। বিভিন্ন সরকারি যেমন সুখী পরিবার, গণস্বাস্থ্য, কমিউনিটি ক্লিনিক, এরকম বিভিন্ন জায়গায় লোক নেওয়া হবে। তো এরকম লোক নেয়ার অ্যাড দেয় পত্রিকাতে। তো এই অ্যাড দেখে এবং অ্যাডের প্রতিটা অ্যাডে ওইখানে একটা অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে, মহাখালী একটা অফিসের অ্যাড্রেস দেওয়া থাকে। পুলিশ বলছে ভুয়া প্রতিষ্ঠানে লোভনীয় বেতনে চাকরির ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে আসছিল চক্রটি। ওই সিভিতে যে নাম্বারটা থাকে সেই নাম্বারে তার মেসেজ পাঠিয়ে তারপর তাদেরকে কন্ট্যাক্ট করিয়ে বাকি টাকা পয়সাগুলো লেনদেন করে। পিবিআই বলছে চক্রটির দীর্ঘদিন ধরে পত্রিকায় চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 19 আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, কিন্তু তার আগেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্র সৈকতে ভিড় করছেন দর্শনার্থী ও পর্যটকরা। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। কারো মুখে মাস্ক নেই, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কোনো বাধা ছাড়াই কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি সময় শেষে সড়ক ও আকাশপথ উন্মুক্ত হওয়ার পরপরই অনেকেই ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোর দিকে। আমিও আসছি কক্সবাজার বিচে, বাট দেখছি না কারো মুখে মাস্ক আছে বা স্বাস্থ্যবিধি মেনে চলছে। বাট এটা খুবই জরুরি যে স্বাস্থ্যবিধি মেনে যাতে পর্যটক স্থানে আসে। আমরা আসলেই লকডাউনে ছিলাম, সো পরামর্শ বললো যে এখন যেহেতু সবকিছু খুলে গেছে, উই ক্যান ডু দিস, উই ক্যান হ্যাভ আ ট্রিপ। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় অর্ধেক কক্ষ খালি রেখেই ভাড়া দিতে হবে হোটেল মোটেল, রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। পর্যটন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের সেবা দিতে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করছেন তারা। পর্যটককে আমরা ঢোকার আগে ডিস্টেন্সেবল ট্রাই থাকবে, আমাদের মাস্ক থাকবে এবং আমাদের হোটেল সমস্ত বই বিয়ারা ম্যানেজার থেকে শুরু করে সবাই আমরা মাস্ক পরবো এবং যারা স্বাস্থ্যবিধি মানবে না আমরা তাদের রুম দেব না। পাশাপাশি তারা যদি করোনা টিকা কার্ড নিয়ে আসে
তাহলে তাদেরকে আমরা ভালোভাবে ওয়েলকাম জানাবো, আর যারা টিকা না দিয়ে আসবেন আমরা চেষ্টা করবো তাদেরকে রুম না দেওয়ার জন্য। পর্যটক সহ এ সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। স্বাস্থ্যবিধি যদি কেউ অমান্য করে শাস্তি আমরা আরোপ করব, আর যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের পর্যটন স্পটগুলো নতুন করে ভাবতে হবে। এই জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কোনো কিছু করতেই দ্বিধা করব না। গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে কক্সবাজারের পর্যটন কেন্দ্র। অবশেষে দীর্ঘ 3 মাসেরও বেশি সময় পর খুলছে জেলার বিনোদন কেন্দ্রগুলো। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সাতক্ষীরার এক কৃষক নিজ উদ্যোগে গত 40 বছরে 1.5 লক্ষাধিক গাছ রোপণ করেছেন। তালা উপজেলার কোহিনুর শেখ বিভিন্ন সড়কের পাশে ও ফাঁকা স্থানে লাগান ফলদ ও বনজ গাছ। বৃক্ষের প্রতি ভালোবাসা থেকে কারো কোনো সহায়তা ছাড়াই গাছের চারা লাগিয়ে যাচ্ছেন তিনি। সরকারের সহায়তা পেলে গোটা জেলায় বৃক্ষরোপণের আশা তার। সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থেকে সুভাষিনী পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কের পাশে দেখা যায় সারি সারি তাল, বাবলা ও খই গাছ। তালা উপজেলার 18 গ্রামের কৃষক কোহিনুর শেখের হাতে লাগানো এসব গাছ। মাত্র 12 বছর বয়স থেকে বৃক্ষরোপণ শুরু করেন তিনি। বছরের পর বছর ধরে এভাবে গাছ লাগিয়ে যাওয়ায় এলাকায় এখন তিনি পরিচিত গাছ পাগল মানুষ হিসেবে। কোহিনুর ভাই বাড়িতে আসি আসছে তালের আটি লাগাই, তো আমরা বলতাম লাগাই কি করবা, তা বলতো যে পরে তোমরা বুঝবা আর কি লাভ আছে। যারা বিত্তবান সমাজশালী সমাজের লোক আছেন তারাও যদি সবাই পারস্পরিক তাকে একটু সাহায্য করা যায় তাহলে হয়তো বা আমাদের মনে হয় উনি আরও বেশি উদ্যোগ নিতে পারবেন। কোহিনুর শেখ জানান, যখন যেখানে সুযোগ পেয়েছেন লাগিয়েছেন ফলদ ও বনজ গাছ। বাড়ি থেকে 15-20 কিলোমিটার পথ পাড়ি দিয়েও নিয়মিত পরিচর্যা করেছেন চারা গাছের। তালা সদর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে ঝাউতলা মাদ্রাসা হতে খেজুরমুনি পর্যন্ত আমি রাস্তা দুধার দিয়ে রোপণ করেছি। তাছাড়া তালার বিভিন্ন আরও অন্য জায়গায় আমি রোপণ করেছি। এতে আমার চাওয়ার পাওয়ার কোনো কিছু নেই। অনেক সরকারি দপ্তরে গেছি এই গাছ লাগানোর জন্য, তেমন কেউ সহযোগিতা করিনি। তার সবুজায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তালা উপজেলা বাসীর পক্ষ থেকে, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি কোহিনুরকে ধন্যবাদ জানাই যে এই মরুভূমির মাঝে মাঝে গাছ লাগিয়ে মানুষকে ছায়া দিচ্ছে। মানুষ তার শ্বাস প্রশ্বাস নেওয়ার যে একটি সুবিধা, মানুষের ক্লান্তি দূরের জন্য সে যে কাজটা করছে সেই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কোহিনুর শেখ জানান, এ পর্যন্ত তিনি তালের চারা রোপণ করেছেন প্রায় 40,000। এছাড়া লাগিয়েছেন বাবলা, আম, জাম, কাঁঠাল সহ আরও লক্ষাধিক ফলদ ও বনজ গাছের চারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল বিরতিহীন রাত 9টার বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।